গণমিছিল ও দ্রোহযাত্রা কর্মসূচিতে উত্তাল রাজপথ, শিক্ষার্থী ও পেশাজীবীদের বিক্ষোভ, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিকদের সমাবেশ, খুলনায় আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়, তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টা একটি মহল, বললেন ওবায়দুল কাদের। তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস। কবে চালু হবে গতির মেট্রো রেল, ঠিক হয়নি দিনক্ষণ। ক্ষতিগ্রস্ত 2 স্টেশন বাদে শুরুর দাবি, ত্রুটি নিয়ে চালাতে নারাজ কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়েতে ক্ষতি 50 কোটি টাকা। মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীতে লোকালয়ে ঢুকছে পানি। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী, ডুবেছে অলিগলি প্রধান সড়ক। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা। এবং কাতারে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজায় ঢল। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আতাউর কাউসার এবং রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। এই মুহূর্তে আছি রাজধানীর শহীদ মিনার এলাকায়। আপনারা দেখছেন পেছনে কিন্তু আন্দোলন যারা করছেন তাদের আন্দোলন চলছে এবং এটি কিন্তু নিছক ছাত্রদের আন্দোলন সেটি বলা যাবে না। এখানে আপামর জনসাধারণ এই আন্দোলনে আজ যোগ হয়েছেন। প্রচুর মানুষ আমরা দেখেছি, যারা বয়স্ক মানুষ তারা তাদের সন্তান নিয়ে এসছেন, অনেককে দেখেছি তারা তাদের নাতিকে নিয়েও আসতে, এবং অনেক ব্যক্তিকে আমরা দেখেছি তাদের 3 বছর 4 বছর বয়সী শিশু সন্তানকে নিয়েও তারা আজকে এখানে এসেছে। এই বৃষ্টি মাথায় নিয়েও তারা আজ এখানে এসেছে। তারা বলছেন যে তারা আসলে যা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চান, যে সকল হত্যার ঘটনা ঘটেছে সে সকল হত্যার বিচার চান। তো একটি কথা বলতে হয় যে অত্যন্ত সুশৃঙ্খল আজকে যে আন্দোলনটি আমরা দেখছি, এখানে বিশৃঙ্খলার কোনো ঘটনা আমি দেখিনি। আমি প্রেস ক্লাবে ছিলাম, সেখান থেকে এখন এসেছি শাহবাগে, এখান পর্যন্ত এখন এসেছি আমি শহীদ মিনারে। আমার আরেক সহকর্মী আছেন শাহবাগে। আমরা নিজেরা যতটুকু যোগাযোগ করে দেখেছি এবং আমি নিজেও যতটুকু দেখেছি, কোথাও বিশৃঙ্খল কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের এই এলাকাটিতে আমরা এমন কোনো খোঁজ এখনো পর্যন্ত পাইনি। বৃষ্টি পড়ছে, তারপরও দেখছেন যে আসলে সবাই খুব উচ্ছলতার সাথেই তাদের যে আন্দোলন সে আন্দোলন কর্মকাণ্ডটি চালিয়ে যাচ্ছেন। অনেকে মাথায় লাল কাপড় বেঁধেছেন, কেউ কপালে আমাদের দেশের পতাকা বেঁধেছেন, এবং সকলের একই কথা যে এই যা ঘটেছে তার বিচার তারা চান। এবং একই সাথে আরেকটি কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। আজকের মতো যে কর্মসূচিটি দেওয়া হয়েছিল দ্রোহযাত্রা, সেই দ্রোহযাত্রাটি আগামী রোববার বিকেল 3টায় আবারও প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে, এমনটি তারা আমাদের জানিয়েছেন। তো আমরা প্রেস ক্লাবে থাকতে যতটুকু দেখেছি, আজকের যেই কর্মসূচিটি ছিল মূলত সেটি ছিল প্রেস ক্লাবে দ্রোহযাত্রা। সেই দ্রোহযাত্রায় আমরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যুক্ত হতে দেখেছি, এবং পরবর্তীতে সকলেই একসাথে এই শহীদ মিনারে আসেন এবং এখানে এই মুহূর্তে তাদের কর্মসূচিটি চালাচ্ছেন। তো আমাদের আরেক সহকর্মী আছেন রাজধানীর শাহবাগে, সেখানে আছেন রাইদুল শুভ। সেখানকার পরিস্থিতি জানতে চলে যেতে চাই তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি আছে যেটি ছিল আর কি, আমরা দেখতে পেয়েছি যে জুম্মার নামাজের পর থেকে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু যেই শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা একে একে নামাজের পর থেকে জড়ো হতে শুরু করেন, এবং তারপরে তাদের যে কর্মসূচি, তাদের যে দাবি সেগুলো উপস্থাপন করে স্লোগান দিতে থাকেন, এবং সায়েন্স ল্যাব এলাকার যে চারিপাশ রয়েছে সেটি দিয়ে তারা পদক্ষিণ করেন, এবং তাদের যে 9 দফা দাবি সেগুলো আসলে বারবার আসলে উপস্থাপন করছেন এবং স্লোগানের মাধ্যমে প্রকাশ করছেন। যেহেতু তাদের যে সহকর্মীরা মারা গিয়েছেন, তাদের যে সুষ্ঠু বিচার যেন হয় সেই বিষয়টি আসলে বারবার করে দাবি করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এখানে আইন শৃঙ্খলা যদি পরিস্থিতির কথা বলতে যাই, এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান করছে। সায়েন্স ল্যাব থেকে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু এই যে শিক্ষার্থীদের যে মিছিলটি সেটি এই শাহবাগ মোড়ে এসে জমায়েত হয়, এবং এই জমায়েতের পরেই কিন্তু তারা তাদের স্লোগান, তাদের যে দাবিগুলো সেগুলো আসলে
সেগুলো কিন্তু আসলে তুলে ধরছেন। ছেলে কিন্তু বারবার আসলে দাবি জানাচ্ছেন। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকে সায়েন্স ল্যাব মোড়ে তাদের যে কর্মসূচি সেটি শেষ করে তারা সেই সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন তারা অবস্থান করছে এই শাহবাগ মোড়টিতে, এবং শাহবাগ মোড়টিতে তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের যে 9 দফা দাবি সেগুলো উপস্থাপন করছেন। তাদের সহকর্মীদের হারিয়ে যাওয়া এবং যে সকল নাগরিক বা শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হচ্ছে, নিরাপরাধ শিক্ষার্থী তাদের যেন আসলে ছেড়ে মুক্তি দেওয়া হয় সেই বিষয়টি বারবার করে আসলে দাবি জানাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ এলাকা কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে কিন্তু নিরাপত্তায় রেখেছে। এখন পর্যন্ত যদি বলতে চাই তাদের যে আন্দোলন সেটি কিন্তু স্বাভাবিকভাবে সুষ্ঠুভাবে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে কিন্তু পরিচালিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আন্দোলনের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এ সময় গণগ্রেফতার বন্ধ, সব হত্যাকাণ্ডের বিচার সহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া শিক্ষার্থী জনতার দ্রোহ যাত্রা নামে বিক্ষোভ মিছিল বের করে সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্ষোভ আর বিভিন্ন দাবির স্লোগানে উত্তাল রাজপথ, মিছিলে মিছিলে ছুটির দিনে মুখর অলিগলি। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ মুসল্লিরা। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ নিহতের ঘটনায় বিক্ষোভ স্লোগান দেন সাধারণ মানুষ। পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মিছিলটি মৎস্য ভবনের দিকে গেলে সামনে ও পেছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শাহবাগ ঘুরে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও একই পথ দিয়ে প্রেস ক্লাবে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সব হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ নানা দাবি তুলে ধরেন মুসল্লিরা। নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান খনন করেছে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই যে নিরীহ মানুষ তারা যে আজকে মারা গেল, এই দায়ভার কে নিবে? যাদেরকে মনে করেন মেস থেকে ধরে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধরে নেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে তাদের মুক্তি। এদিকে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে জড়ো হন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে দ্রোহযাত্রা নামে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে দ্রুত কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ নানা দাবি তোলা হয়। যেই সন্তানকে আমি কখনো এসির নিচে থেকে বের করি না, আজকে সেই সন্তানকে নিয়ে আমি রাজপথে এসেছি। আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমরা এর সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। আমার মা আসছে আমার নিশ্চয়তার জন্য, আমি আসছে আমার বাচ্চার নিশ্চয়তার জন্য। শুধু কোটা না, এখন দেশটাকে সংস্কার করতে হবে, প্রশাসন দিক থেকে সব দিক থেকে দেশটাকে সংস্কার করতে হবে। জাতিসংঘের অধীনে আমরা সুষ্ঠু তদন্ত চাই। এর আগে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের মাগফিরাত কামনা করে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোনাজাত করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে নরসিংদীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এছাড়া দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও কর্মসূচি পালন করা হয়েছে। চলমান আন্দোলনে নিহত সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তারা। আওয়ামী মহিলা লীগের নেত্রীরা কর্মসূচিতে বাধা দিলে তাদের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা হাতাহাতি হয়। রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে বিভাগীয় শহরে গণমিছিল ও দ্রোহযাত্রা করেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীরা অংশ নেন। তারা চলমান আন্দোলনে নিহত সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। পাশাপাশি গণগ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এছাড়া ফেনী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, ভোলা, কিশোরগঞ্জ সহ বেশিরভাগ জেলায় গণমিছিল কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 9 দফা দাবিতে সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল, স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানান শিক্ষক ও অভিভাবকরাও।
স্লোগানে স্লোগানে উত্তাল বৃষ্টি স্নাত রাজপথ। যে বৃষ্টির দোহাই দিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা দেখা যায় অধিকাংশ শিক্ষার্থীর মাঝে, সেই বৃষ্টি মাথায় নিয়েই প্রতিবাদে মুখর। কাক ভেজা চেহারাও ঢাকতে পারেনি অগ্নিমূর্তি। প্রতিটি চোখে মুখে স্পষ্ট দাবি আদায়ে অনড় অবস্থান। শুক্রবার ছুটির দিনে শুরুটা বৃষ্টিকে সঙ্গী করেই। সকাল থেকেই কখনো ঝুম, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। তবুও ঘরে বন্দী থাকেননি শিক্ষার্থীর দল। বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েন রাজপথে, অংশ নেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে। সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সঙ্গে নানা ধরনের প্লাকার্ড। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নিজেদের দাবি দাওয়া। জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সামনে তাদের এই অবস্থান। আজকে যদি ছাত্রের আইডেন্টিটি আমরা সবার সামনে তুলে ধরতে না পারি, আমরা কোন দেশে বাস করি? আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না, না, না। যদি আমাদের কারাগারে নেন তাহলে নেন, যদি আমাদের বাইরে না ছাড়া হয় তাহলে কারাগারের পরিধি বৃদ্ধি করতে হবে, কারণ সামনে আসছে ফাগুন। আমরা আশা থেকে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তা কোথায় সরকার থেকে? তারা বারবার বলছে সরকাররা যে আমাদের নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা আজকে কোথায়? বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়। ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা। আমাদের সন্তানকে রাত্রে 3টার সময় কেন ধরে নেওয়া হয়, এর জবাব প্রশাসন দিতে হবে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী অভিভাবক আমরা একত্রিত হয়েছি তাদের এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য। রাজপথে নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক, ইউআইইউ সহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে বের করেন গণমিছিল। পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারও ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় 2 সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও এক পর্যায়ে তা আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী সংঘাত সংঘর্ষে হতাহত হন অনেকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চিকিৎসক, শিল্পী, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন পেশাজীবীরা। শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। আর প্রতিবাদ সমাবেশ করে পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। হাতে ফেস্টন আর মুখে স্লোগান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। প্রতিবাদ করেন নানা হয়রানির। আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম। বুলেট, এটা আমার স্বাধীন দেশ। দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করি যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। রাজধানীর বাংলা মোটরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন কবি ও সাহিত্যিকরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। আমার সন্তান যখন মৃত্যু শয্যায়, তখন আমরা শিক্ষক, কবি সমাজ বসে থাকতে পারি না। এই ছাত্র হত্যার, সাধারণ মানুষকে নিপীড়ন করার তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের নির্বিচারে গুলি, হত্যা কেন চলে আসবে এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ করেন শিল্পীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তারা। আর অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। যে দেশে পাখির গায়ে গুলি করে হত্যা করা মানা, সেই দেশে কি করে ছাত্রদের মুখে গুলি করা হয়? এরা দেশকে ভালোবাসে, ওদের বন্ধুদেরকে ভালোবাসে। কটা ছেলে, কটা মেয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে মারা গেছে। যাদের মায়েদের বুক খালি হয়েছে সেই ছাত্রদের আমি বিচার চাই। এটা আন্তর্জাতিকভাবে তদন্ত করা প্রয়োজন।
এদিকে আন্দোলন চলাকালে গণমাধ্যম কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কারওয়ান বাজারে সমাবেশের আয়োজন করেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশ থেকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। আমি এবং বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে একজন সাংবাদিককে আমরা দেখতে পেয়েছি আদালতে হাতে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যারা দলমত নির্বিশেষে সত্য তুলে আনার চেষ্টা করে তাদেরকে যেন নিরাপদ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডিবি কার্যালয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বাসায় ফেরার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে তারা জানান, প্রায় 32 ঘন্টা অনশনের পরে তাদের মুক্তি দেওয়া হয়। অনশনের বিষয়টিও গোপন রাখা হয় পরিবার ও মিডিয়ার কাছে। বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন 6 সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গত 26, 27 ও 28 জুলাই একে একে হাসপাতাল ও বাসা থেকে নিরাপত্তার কথা বলে হেফাজতে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপর ডিবি অফিসেই তাদের রাখা হয় 1 আগস্ট দুপুর পর্যন্ত। এ সময় খাবার খাওয়া, আন্দোলন প্রত্যাহারের স্টেটমেন্ট দেওয়ার ভিডিও প্রকাশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি হেফাজত থেকে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত বিবৃতি দেন ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী। এতে উল্লেখ করা হয়, ডিবি কার্যালয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছে। অভিযোগ করা হয় তাদের জোরপূর্বক আটকে রাখার। তারা দাবি করেন, ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে এনে 13 ঘন্টা বসিয়েও রাখা হয় এবং গণমাধ্যমে মিথ্যা স্টেটমেন্ট দেয়ানো হয়। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় বলে অভিযোগ করে তারা বলেন, প্রায় 32 ঘন্টা অনশনের পর ডিবি মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙেন তারা। বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন 6 সমন্বয়ক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মূল দাবি মেনে নেয়ার পরও একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে নাগরিক সমাজের মতামতের প্রতি শ্রদ্ধা রয়েছে, তবে তাদের মতামতকে কেউ যেন উস্কানি সৃষ্টির কাজে ব্যবহার করতে না পারে সে বিষয়ে দায়িত্বশীল হওয়া উচিত। চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, মূল দাবির সুরাহা হয়েছে। শিক্ষার্থীরা কারো অশুভ কৌশলের ঢাল না হয়ে ক্লাসে ফিরে যাবেন, এটাই সরকারের প্রত্যাশা। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতি ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের প্রতি সরকারের শ্রদ্ধা রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তা যেন তৃতীয় কোনো শক্তি উস্কানিতে ব্যবহার না করে সেদিকেও নজর রাখতে হবে। ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে বিএনপি মহাসচিবের বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতে স্পষ্ট হয়েছে জামাতের সঙ্গে বিএনপি নিবিড় বন্ধন। এতেই বিএনপির তীব্র জামাত প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে।
ওবায়দুল কাদের জানান, চলমান পরিস্থিতিতে পর্যায়ক্রমে পেশাজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকার বদ্ধপরিকর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার ইন্টারনেট নয়, বন্ধ হলো ফেসবুক এবং টেলিগ্রাম। তবে শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ রয়েছে এ দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দুপুর 12টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। বন্ধ করা হয়েছে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন মোবাইল অপারেটররাই। তবে এখনও জানা যায়নি আবার কখন মোবাইল নেটওয়ার্কে স্বাভাবিক হবে ফেসবুক ও টেলিগ্রাম। এদিকে ক্যাশ সার্ভার ডাউন থাকায় ফেসবুক ব্যবহার করতে পারছেন না 12.5 কোটি মোবাইল ইন্টারনেট গ্রাহক ব্যবহারকারী। তবে মোবাইল নেটওয়ার্কে বন্ধ থাকলেও ফেসবুক সচল আছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এখনও অনিশ্চয়তা, কবে খুলবে স্বপ্নবাহন মেট্রো রেল আর গতির পথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুর্বৃত্তদের হামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন বাদ দিয়ে কবে নাগাদ মেট্রো চালু করা যাবে সেই হিসাব এখনও মেলানো যাচ্ছে না। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে সেই দিনক্ষণ। অন্যদিকে পুড়ে যাওয়া 2টি টোল প্লাজা বাদ দিয়ে কিভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা যায় তা জানতেও অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। রাশেদ বাপ্পির রিপোর্ট। ব্যক্তির অনুপস্থিতি যেমন তার গুরুত্ব বোঝাতে সাহায্য করে, ঠিক তেমনি অবকাঠামো। বর্তমান সময়ে যার উজ্জ্বল দৃষ্টান্ত স্বপ্নবাহন মেট্রো রেল। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় বৈদ্যুতিক বাহনটির গুরুত্ব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে নগরবাসী। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তের টার্গেটে পড়ে মেট্রো রেল। হামলা আর ভাঙচুরে ধ্বংসযজ্ঞে পরিণত হয় মিরপুর 10 নম্বর আর কাজীপাড়া স্টেশন। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার স্টেশন দুটি পুরোপুরি চালু হতে অন্তত 1 বছর সময় লাগবে আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু 2টি স্টেশন বন্ধ রেখে কি চালানো যায় না মেট্রো রেল? এটাকে হুট করে চালু করা যাবে না। যদি কোনো ত্রুটি নিয়ে চালু করা আবার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যাবে। মেট্রো রেলের পাশাপাশি নাশকতাকারীদের হামলার শিকার এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ প্রায় 2 সপ্তাহ। আগুনে যে 2টা টোল প্লাজা বনানী এবং আমাদের মহাকালী, এইটাকে আমরা আরেকটু সময় লাগবে, হয়তো আমরা ওকে করবো, ওগুলোকে আমরা ম্যানুয়ালি চালিয়ে নিব। এদিকে একই সঙ্গে বড় বড় 2টি উড়ালপথ বন্ধ হওয়ার মারাত্মক প্রভাব পড়েছে সড়ক পথে। দীর্ঘ যানজটে নগরবাসীর ভোগান্তি পৌঁছেছে চরমে। উপরটা যদি যাইতে পারতো তাহলে তো অবশ্যই যানজটটা কমে যেত। মেট্রো বন্ধ হওয়ার পর এখন বুঝতে পারছি যে আসলে মেট্রোটা কত আশীর্বাদ ছিল আমাদের জন্য। নাশকতায় মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা না গেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজধানীবাসী যখন একটু একটু করে যানজটের অভিশাপ থেকে মুক্তি পেতে শুরু করেছে, ঠিক তখনই এমন ধ্বংসযজ্ঞ, সরকারি সম্পত্তির এমন ক্ষতি নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয়। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সংকট কাটিয়ে উঠে ফের সেবা চালু হবে ঠিকই, তবে নাশকতাকারী নামক মানুষদের চেতনা ফিরবে কবে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় শুধু দেশের রিজার্ভই সমৃদ্ধ হয় না, ঘুরে তাদের সংসারের চাকাও। বিদেশ যাওয়া এই মানুষগুলোকেই বিপথে ঠেলার চেষ্টা করছে একটি চক্র। অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠাতে উস্কানি দিয়ে দেশ থেকে অর্থ পাচারের অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে অর্থ বছরের প্রথম মাসেই কমেছে প্রবাসী আয়, যা শেষ 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় গুজবের ফাঁদে পা না দেওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। আনিসুর রহমান তার 3 ছেলের দুজনই রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থেই ঘুরে তার পরিবারের চাকা। যদিও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য করা ঋণের বোঝা নামিয়ে সমৃদ্ধির পথে এখনো হাঁটা শুরু করতে পারেননি এই বাবা। বর্তমানে এটা বাজারে আছে মেজো ছেলেটা, এর পয়সাটা এই করে সারতে পারেনি, চাকরিটা খুব একটা সুযোগ সুবিধা না তো। অন্যদিকে লাইলি বেগমের 4 সন্তানের পড়াশোনা, সংসার খরচ কিংবা হঠাৎ চেপে বসা রোগের চিকিৎসা ব্যয় সবই নির্ভর করে সৌদি আরব
থেকে তার স্বামীর পাঠানো অর্থের ওপর। ছেলেমেয়ের বেতন আছে, 60,000 টাকা লাগলো খালি এই অপারেশনে। প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনে স্বজনদের ভালো রাখার এমন ছোট ছোট গল্পে ভরে আছে লাল সবুজের বাংলাদেশ। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশ পাড়ি দেয়া এই মানুষগুলো বৈদেশিক মুদ্রা পাঠানো বন্ধ করে দিলে শুধু রিজার্ভেই নয়, হাজার হাজার পরিবারের ভালো থাকাতেও ভয়াবহ প্রভাব ফেলবে। আমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগে, ওষুধ পানি লাগে, ওর আমার লাগে কারেন্টের বরণ লাগে, ওয়াইফাই বিল দেওয়ার লাগে, খাই অনেক কিছু। মাস আসলে তো পোলাপানের বেতন একজনের কামাই দিয়ে সব। প্রবাসীদের হুন্ডিতে অর্থ পাঠাতে উস্কে দিয়ে টাকা পাচারের পথ উন্মুক্ত করতে চায় একটি চক্র, মনে করেন অর্থনীতিবিদরা। টাকা তো সরকারকে দিচ্ছে না, টাকা দিচ্ছে তার পরিবারকে। দেশের যে অবস্থা তাতে অর্থ পাচার আরো বাড়বে। এমন বাস্তবতায় বুঝে শুনে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর। রেমিটেন্সের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের ব্যাপারে আমরা বলবো যে তোমরা দেশ এবং জাতির ক্ষতি না করে সুপথে চলে আসো। বিদায়ী জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন $190 কোটি, যা গত 10 মাসে সর্বনিম্ন। এমন প্রেক্ষাপটে কোনো গ্যারাকলেই যেন প্রবাসীদের শ্রমে ঘামে অর্জিত অর্থ চক্রান্তে আটকে না যায়, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গেছে, তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আগামী 2 দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানিয়েছেন শাকিল মাহমুদ। মৌসুমী জলবায়ু সক্রিয় থাকার প্রভাবে 164 মিলিমিটার বৃষ্টিপাত হয় বরিশালে। ফলে নগরীর প্রধান সড়ক সহ অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। শুধু এই বটতলাই নয়, নগরীর ভাটিখানা, মুন্সি গ্যারেজ, অক্সফোর্ড মিশন রোড সহ বেশ কয়েকটি এলাকা এখন পানির নিচে। স্থানীয়রা জানায়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরী জুড়ে। ফলে দুর্ভোগে দিন কাটছে তাদের। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে আগামী 2 দিন পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নগরবাসী দাবি জানিয়েছেন দ্রুত যাতে সংশ্লিষ্ট দপ্তর এই জলাবদ্ধতা নিরসনে ভূমিকা নেয়। বৃষ্টির কারণে জলাবদ্ধতা, ঘর বাড়িতে পানি উঠে গেছে, পানির কারণে অনেক সমস্যা, গাড়ি চলে না, রাস্তায় ভাঙ্গল আছে, ভাঙ্গলে পড়ে যায়, বাসা বাড়ি সব তলায় গেছে, মানুষ তখন না খাই থাকবে। কতদিন এরকম থাকে আল্লাহই জানে। সিটি কর্পোরেশন জানিয়েছে এরই মধ্যে প্রায় 800 কোটি টাকার কাজ শুরু করেছে তারা। এছাড়া জলাবদ্ধতা নিরসনে 927 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন তারা। সেই প্রকল্পটি পাশ হলে বরিশালে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে দাবি সিটি মেয়রের। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। এদিকে ফেনীতে মুহুরী নদীতে পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এই মুহূর্তে ফুলগাজীর টেটেশ্বর এলাকায় আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। বন্যার কবলে পড়লো, অর্থাৎ গত মাসের 1 তারিখে কিন্তু মুহুরী নদীর প্রায় 12টি স্থানে বাঁধ ভেঙে বন্যার কবলে পড়তে হয়েছিল। কিন্তু আজ কিন্তু দ্বিতীয় দফায় আবারও মুহুরী নদীর পানি, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানির তোড়েই কিন্তু মূলত এখানে আজও কয়েকটা স্থানে ভেঙেছে এবং ভাঙার কারণেই কিন্তু মূলত এই দেখছেন যে বাঁধ টপকে এভাবে পানি ঢুকছে। এবং গত 1 যে জুলাই সেখানে যে বাঁধটি ভেঙেছিল কয়েকটি জায়গায়, তার মধ্যে সবচেয়ে বড় ভাঙনটি ছিল যে পরশুরামের শাল ধরে। সেই ভাঙনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে 29 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছিল। কিন্তু কাজের দুর্বলতা হোক আর স্থানীয় যারা বলছেন যথাযথভাবে কাজ না হওয়ায় কিন্তু সেখানে আবারও সেই বাঁধটি ভেঙেছে। এছাড়াও কিন্তু পরশুরামের টেটেশ্বর এলাকাতেও কিন্তু বাঁধ ভেঙেছে এবং অনেক জায়গায় বাঁধ টপকে পানি প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে 250 সেন্টিমিটারেরও বেশি উপর দিয়ে বিপদের সীমার পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা যেটা বলছে, বিগত 30 বছরে এভাবে এত পানি এই নদীতে বৃদ্ধি পায়নি, যার কারণে কিন্তু আবার এখনও তারা ভয়াবহ একটি বন্যার কবলে আবার পড়তে যাচ্ছে দ্বিতীয় দফায়। এবং আপনাকে যদি বলি, পানি উন্নয়ন বোর্ড কিন্তু 1 জুলাই যে 12টি
স্থানে ভেঙেছিল প্রায় 100-150 মিটার। সেই 100-150 মিটার ভাঙন মেরামতে কিন্তু 1.5 কোটি টাকা কিন্তু এখানে ব্যয় করেছে, কিন্তু সেই টাকা জলেই গেল বলে অনেকে বলছেন। সেই ভাঙা অংশ আবার ভেঙে একটা জায়গায় পানি ঢুকেছে এবং নতুন করে নতুন জায়গায় ভাঙছে। স্থানীয়রা যেটা বলছে যে এই নদীর যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধটির শুরুতেই কিন্তু ত্রুটিপূর্ণভাবেই কিন্তু নির্মিত হয়েছে, যার কারণে কিন্তু ত্রুটিপূর্ণভাবে নির্মিত হওয়ার কারণেই কিন্তু মূলত প্রতি বছরই বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময় এই ফুলগাজী পশুরামবাসীকে একাধিকবার বাঁধ ভেঙে বন্যার কবলে পড়তে হয়। তারা বলছেন বাঁধ ভাঙার পরে যে সৃষ্ট বন্যা, এই বন্যার কারণে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে ত্রাণের নামে যে প্রহসন করা হয় সেটি তারা চায় না। তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। তারা চায় প্রতি বছর যে একাধিকবার তাদেরকে বন্যার কবলে পড়ে তাদের ফসলি জমি, বাড়িঘর, স্থাপনা, রাস্তাঘাট এবং যে মৎস্যের যে ক্ষতি হয় সেই মাছ এইগুলো কিন্তু তারা চাচ্ছে যে একটা স্থায়ী সমাধান করে তাদেরকে জন্য এই নদী পুনঃভাবে বাঁধ নির্মাণ করে বা এই যে একটি 830 কোটি বা 75 কোটি টাকার মতন একটি প্রকল্প রয়েছে যেটি একদিকে পাশ হওয়ার কথা, সেটি কিন্তু বারবার উঠছে। গত 1 জুলাই যখন বন্যার বাঁধ ভেঙেছিল তখন কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন। তিনি এসে কিন্তু আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে এখানকার এই বাঁধ ভাঙার স্থায়ী একটা সমাধানে তারা ব্যবস্থা নেবেন, কিন্তু এই স্থায়ী সমাধানের যে আশ্বাস সেটি কিন্তু প্রতি বছরই নেওয়া হয়, কিন্তু সেই আশ্বাসের জায়গায় থাকে এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙা বাঁধ মেরামতে কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করে বাঁধ মেরামতের নামে স্থানীয়রা যেটা বলছেন 9-6 করে। তাদের হয়তো অনেকের পকেট ভারী হয়, ঠিকাদার রাত্র বা পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তারা মিলেজুলে তারা যে লুটপাট করে তাতে কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন হলেও কিন্তু দুর্দশা যে স্থানীয়দের মাঝে বছরকে বছর চলে আসছে তা কিন্তু রয়েই যায়। তারা বলছেন যে কেন এই বাঁধটি বা মুহুরী নদী, কহুয়া নদী এবং সিলুনিয়া নদীর যে দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধটি কেন প্রতি বছর একাধিক জায়গায় ভাঙে, সেইটার কিন্তু স্থায়ী সমাধান কিন্তু ইচ্ছে করেই সংশ্লিষ্টরা করছেন না। কারণ হচ্ছে এই বাঁধ ভাঙার যদি স্থায়ী সমাধান হয়, স্থানীয়রা মনে করছেন তারা প্রতি বছর বাঁধ মেরামতের নামে যে লুটপাট করে সেটি হয়তো বন্ধ হয়ে যাবে। তাই তারা জানাচ্ছেন যে এই বাঁধ ভাঙার সঠিক কারণ নির্ধারণ করে আমরা চাচ্ছি যে এগুলো আমরা যাতে করে স্থানীয়রা যারা বারবার যে দাবি জানাচ্ছেন এই বাঁধ পুনরায় মেরামত করে আমরা এইটার জন্য স্থায়ী একটা সমাধান করা হয়। এখন জানেন যে আমন মৌসুমের যে বাঁধটি রয়েছে সেটি কিন্তু বারবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দফায় কিন্তু বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক পুকুরের মাছ ভেসে গিয়েছে। গ্রামীণ সড়ক অবকাঠামো তারা কিন্তু বারবার প্রতি বছর একাধিকবার ক্ষতি হচ্ছে। এই দুর্ভোগ কিন্তু স্থানীয়রা বারবার পোহায়, কিন্তু প্রশাসন থেকে কিন্তু বারবার এটা আশ্বাস দেওয়া হয়। আমরা জানেন যে আজকেও কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কিছুক্ষণ আগেও এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং স্থানীয়রা কিন্তু তার কাছেও দাবি জানিয়েছেন যে এই বাঁধ ভাঙার তারা যেন স্থায়ী একটা সমাধান এনে দেন। তিনি আজকেও বলেছেন যে দ্রুত হয়তো এই সমস্যা সমাধানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তবে স্থানীয়রা বলছেন ত্রাণের নামে তারা কোনো প্রহসন চায় না, তারা চান এই বাঁধ ভাঙার প্রয়োজনীয় পদক্ষেপ বা স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সংশ্লিষ্টরা নিয়ে তাদের চিরতর যেন এই দুঃখ সেটার জন্য এই লাঘব করে। এই ছিল আমার কাছে বাঁধ ভাঙার বন্যার পরিস্থিতি। আন্দোলনে সরকারই ঘি ঢেলেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজল করিম। দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র যুব নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না, কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন। কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন, আপনি দেখেন নাই ছাদের মধ্যে নিরাপদ নয়, বারিন্দার মধ্যে নিরাপদ নয়, রুমের মধ্যে মানুষ নিরাপদ নয়। সময় সংবাদে আরো থাকছে প্যারিস অলিম্পিকে রাতে আর্জেন্টিনা ফ্রান্স কোয়ার্টার ফাইনাল, হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে উত্তাপ, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। কোটা আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতায় প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 6 মাসে এই বিমানবন্দর দিয়ে 5 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী আসা যাওয়া করেছেন। কাঙ্ক্ষিত যাত্রী না পেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ফ্লাইট কমিয়ে দিতে পারে বলে উদ্বিগ্ন ট্রাভেল এজেন্টরা। শাখাত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৪,২৯৩টি আন্তর্জাতিক ফ্লাইটে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ৪,৭৮,০০০ যাত্রী আসা যাওয়া করেছেন। ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ২৩৭ কোটি ৯৮ লাখ টাকা। এদিকে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিয়ম নীতি ভঙ্গ করে মিছিল করায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাগতিক দেশগুলো। এর মধ্যে সাময়িক ভিসা স্থগিত করেছে আরব আমিরাত। এর ফলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে যাত্রী সংখ্যা কমে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা একটু বেকায়দায় আছি। এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায়, এখানে ওমান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, জাজিরা বন্ধ হয়ে গেছে, আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। আরও এয়ারলাইন্স বন্ধ হইলে আসলে আমরা একটা শঙ্কার মধ্যে পড়ে যাব। বর্তমানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই মধ্যপ্রাচ্য ভিত্তিক যাত্রী পরিবহন করছে। তাই মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর ভিসা জটিলতা দ্রুত নিরসনে সরকারের হস্তক্ষেপ চান আটাপ নেতারা। আমাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটা যদি সরকার আবার জোরদার করতে পারে, সম্ভবত আমিরাত আবার আমাদেরকে খুলে দেবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোর যাত্রী পরিবহনের জন্য আগে স্লট নিয়ে রেখেছিল আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারলাইন্স এবং স্পাইস জেট। বিমান ওঠানামা যেমন বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে যাত্রী আসা যাওয়া। একই সাথে বেড়েছে বিমানবন্দরের রাজস্ব আদায়। আর তিনটিতেই রেকর্ড গড়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সবজির বাজারে কিছুটা কমলেও স্বস্তি ফিরছে না পেঁয়াজ ও আলুর দামে। অন্যদিকে উত্তরের চালের মোকামের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। সব ধরনের চালের কেজিতে বেড়েছে অন্তত ৩ টাকা। ছুটির দিনে রাজধানীর কারণ বাজার। বৈরী আবহাওয়ার মধ্যেও পণ্য সরবরাহে প্রভাব পড়েনি সবজি বাজারে। ব্যবসায়ীরা বলছেন চাহিদার বিপরীতে নেই সবজির সংকট। পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি মিলছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে বাড়তি কাঁচামরিচের ঝাল। স্বস্তি নেই গাজর ও শশার দামে। কেজিতে শশার জন্য গুনতে হবে ৯০ টাকা, আর মৌসুম শেষ হওয়ায় গাজরের কেজি ঠেকেছে ১৮০ টাকায়। ভালো মানের সবজি গরিবরা খেতে পারবে না। ঝিঙা ৪০-৫০, চিচিঙা ৪০-৫০, সবজির দাম এমনি কম আছে। এদিকে পেঁয়াজের ঝাঁজ আটকে আছে ১১০ টাকায়। আলুর জন্য গুনতে হবে ৬০ টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতারা। জনসাধারণের আয়ত্তের নাগালের একটু বাইরেই আছে মনে হচ্ছে। আলু পেঁয়াজের বাজারে, পাইকারি বাজারে দাম কমে নাই, আগের দামে আছে। ১ বছর আগে যে ছোট চিংড়ি কেজি ৩০০ টাকায় বিক্রি হয়েছে, এখন দাম চড়তে চড়তে ঠেকেছে ৬০০ টাকায়। ১.৫ কেজি ওজনের রুই ও কাতলের জন্য গুনতে হবে ৩৫০ টাকা। তবে তেলাপিয়ার পাঙ্গাসে ২০ টাকা কমে ঘুরপাক খাচ্ছে ২০০ ঘরে। যে কোনো মাছের দাম কেজিতে ৫০ টাকা ২০ টাকা কম। মোটামুটি মাছের দাম সহনীয় পর্যায়ে আছে। এদিকে ঊর্ধ্বমুখী ধারায় মাসের ব্যবধানে পাইজাম ও বিয়ার ২৮ চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা। বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকায়, আর মিনিকেট ৬৮ থেকে ৭০ টাকায়। চালের দাম যদি বাড়ে তো মানুষের জন্য কষ্ট হবে। যারা আমার 2 বেলা খাইতে 3 বেলা 2 বেলা খাবে। মিনিট আগে কিনতে আপনার ৬২-৬৩, মিনিট কিনো লাগে আপনার ৬৮-৭০ টাকা। সিন্ডিকেট করে দাম বাড়ালেও বাজারে কোনো সংকট নেই বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। সকালে রাজধানীর শান্তিবাগে টিসিবির বিক্রয় কেন্দ্র ও বিক্রি কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন তিনি। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে। আপনারা কোনো বাজারে কিন্তু কোনো জিনিসের কমতি পারবেন না। এত প্রতিবন্ধকতার পরেও কিন্তু বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পারছি। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে পেঁয়াজ আমদানি করবে সরকার। এছাড়া শুক্র ও শনিবারও চালু থাকবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টিতে হিমালয় ঘেঁষা ভারতের উত্তরাখণ্ড ও হিমাচলে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা। এ পর্যন্ত রাজ্য দুটিতে অন্তত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অনেকে। অন্যদিকে কেরালার ওয়েনারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে সবকিছু। ধসে পড়েছে নদী তীরবর্তী নির্মাণাধীন ভবন, ভেঙে গেছে চলাচলের সেতুটিও। ভূমিধসে রাস্তার পাশে তৈরি হয়েছে মরণ ফাঁদ। দুর্দশার এ চিত্রটি ভারতের হিমাচল প্রদেশের। ভয়াবহ বন্যা ও ভূমিধসে রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান।
হিমাচলের পাশাপাশি প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডেও দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। রাস্তাঘাট ধসে পড়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, আটকা পড়েছেন বহু পর্যটক। ভারী বৃষ্টি ও ভূমিধসে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি, নদীর পানি উপচে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এদিকে কেরালার ওয়েনারে ভূমিধসের ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন বহু মানুষ, তাদের সন্ধানে অব্যাহত উদ্ধার অভিযান। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় বৈরী আবহাওয়ায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। I feel how I felt when my father died. That I've seen so many people. I remember what I felt when my father died, and here people have not just lost a father, they've lost the whole family, entire family, brother, sister, mother, father. আগামী 5 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে 7 জেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ওয়েনারে আগামী শনিবার পর্যন্ত জারি করা হয়েছে কমলা সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। অলিম্পিক ফুটবলের খবর। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারা ফ্রান্স আছে দুর্দান্ত ছন্দে। শুরুটা বিতর্ক সঙ্গী করে হলেও নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে আর্জেন্টিনা। স্তাদে দো বর্দুতে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস এম ইকবাল। হতে পারে গ্লোবাল স্টেজে আর্জেন্টিনা ফ্রান্সের এই লড়াই যুব দলের। তবে সম্প্রতি নানা কর্মকাণ্ডে তাদের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়েছে তাতে ম্যাচের উত্তাপ জাতীয় দলের চাইতে কোনো অংশে কম নয়। তার উপর সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ম্যাচটিতে যোগ করেছে বাড়তি গুরুত্ব। অলিম্পিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ফ্রান্স। গ্রুপ পর্বের 3 ম্যাচই ক্লিনশিট রেখে জয় তুলে নিয়েছে লা ব্লুজ। রক্ষণের সঙ্গে দলটার মধ্য মাঠের বোঝাপড়া দারুণ। থিয়েরি ওরির আক্রমণ ভাগের অস্ত্রের অভাব নেই। অভিজ্ঞ লাকাজেত্তে মাতেতার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে চলেছে প্রমিজিং তরুণ স্ট্রাইকাররাও। যতটা ছন্দ নিয়ে খেলছে ফ্রান্স, সেই তুলনায় পিছিয়ে আর্জেন্টিনা। অভিজ্ঞ ওতামেন্ডি থাকার পরও রক্ষণে কিছুটা ছন্নছড়া ভাব ছিল স্পষ্ট। যদিও শেষ ম্যাচে সেই ভুল অনেকটাই কাটিয়ে উঠেছে হাভিয়ের মাসচেরানোর দল। ফ্রান্স এখন পর্যন্ত ক্লিনশিট রাখতে পারলেও আর্জেন্টিনা তাদের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে তা নিশ্চিত। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ছন্দে। প্রত্যাশিত স্কোর না পেলেও হুলিয়ান আলভারেজ বেশ ইমপ্রেসিভ। এছাড়াও ক্লদিও এচেভেরি এবং সিমিওনের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাগতিকদের জন্য। স্বাগতিক ফ্রান্সের অব্যবস্থাপনা আর ফিফার অসহযোগিতার জন্য বাজেভাবে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা ফুটবল। তবে মাঠে সব জবাব দিয়ে দুর্দান্তভাবে লড়াই ফিরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এবার ইউক্রেনকে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার পালা। ফ্রান্স থেকে এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণমিছিল ও দ্রোহযাত্রা কর্মসূচিতে উত্তাল রাজপথ। শিক্ষার্থী ও পেশাজীবীদের বিক্ষোভ, চিকিৎসক, শিল্পী, সাহিত্যিকদের সমাবেশ। খুলনায় আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়, তাদের ব্যবহার করে ফায়দা লোটার অপচেষ্টা একটি মহল, বললেন ওবায়দুল কাদের। তদন্ত করে প্রতিটি হত্যার বিচারের আশ্বাস। এবং পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। দুর্ভোগে হাজার হাজার মানুষ। টানা বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে বরিশাল নগরী, ডুবেছে অলিগলি প্রধান সড়ক। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।